হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং। তোমাদের যে প্রাইমারি টেটের যে সিলেবাস আছে সেই সিলেবাসের যে উদ্ভিদ বলে যে চ্যাপ্টারটা আছে, আজকে সেই উদ্ভিদ বা প্লান্টস যে চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে তোমাদের, আর ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে প্রথম প্রশ্ন দেখো, অত্যাধিক আর্দ্রতাযুক্ত স্যাঁতসেঁতে মাটিতে যে উদ্ভিদ প্রজাতি জন্মায় তাদের কি বলে? তাদের বলে হচ্ছে হাইগ্রোফাইট। অপশন বি হচ্ছে হাইগ্রোফাইট। 2 নম্বর, জলজ উদ্ভিদ এবং মরু উদ্ভিদের মধ্যবর্তী পর্যায়ের উদ্ভিদকে কি বলে? উত্তর হবে হচ্ছে মেসোফাইট। অপশন সি মেসোফাইট। 3 নম্বর, যেসব উদ্ভিদ সম্পূর্ণ জলজ পরিবেশে জন্মায় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে হাইগ্রোফাইট। অপশন এ হচ্ছে হাইগ্রোফাইট। 4, শুষ্ক অঞ্চলে উদ্ভিদ কি নামে পরিচিত? এটা সবাই জানো, জেরোফাইট। 5 নম্বর, লবণাক্ত পরিবেশে যে উদ্ভিদ জন্মায় তাদের কি বলে? তাদের বলে হচ্ছে হ্যালোফাইট। অপশন সি হচ্ছে হ্যালোফাইট। 6 নম্বর, যেসব উদ্ভিদ পূর্ণ সূর্যালোকে জন্মায় তাদের কি বলে? তাদের বলে হচ্ছে হেলিওফাইট। অপশন এ হচ্ছে হেলিওফাইট। 7, অধিক উষ্ণতায় বিকাশশীল উদ্ভিদকে কি বলে? অধিক উষ্ণতায় যে উদ্ভিদ বিকাশশীল হয় তাদের কি বলে? তাদের বলে মেগাথার্ম। এটা দুটো মেসোথার্ম হয়ে গেছে, এটা উত্তর হবে হচ্ছে মেগাথার্ম। যেসব উদ্ভিদ স্বল্প তাপমাত্রাতে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাদের কি বলা হয়? তাদের বলা হয় হচ্ছে মাইক্রোথার্ম। অপশন সি। 9 নম্বর, যে সকল উদ্ভিদ নাতিশীতোষ্ণ মণ্ডলে মাঝারি তাপমাত্রায় জন্মাতে পারে তাদের কি বলা হয়? তাদের বলা হয় হচ্ছে মেসোথার্ম। অপশন সি মেসোথার্ম। 10, গ্রিক শব্দ হাইড্রো কথাটির অর্থ কি? হাইড্রো মানে হচ্ছে আর্দ্র। গ্রিক শব্দ জেরো কথাটির অর্থ হচ্ছে শুষ্ক। অপশন বি শুষ্ক। কচুরিপানা একটি কি ধরনের উদ্ভিদ? কচুরিপানা হচ্ছে ভাসমান উদ্ভিদ। অপশন বি হচ্ছে ভাসমান উদ্ভিদ। ফিলাডেনড্রন, এই যে উদ্ভিদটার নাম ফিলাডেনড্রন, এটা কি জাতীয় উদ্ভিদ? এটা হচ্ছে আলোক বিদ্বেষী। অপশন বি আলোক বিদ্বেষী উদ্ভিদ। একটু তাড়াতাড়ি করে আমি কোশ্চেনগুলো বলার চেষ্টা করছি যাতে ভিডিওটা শর্ট হয়, না হলে ভিডিওটার লেন্থটা একটু বড় হয়ে যাবে, তাতে তোমাদের একটু সমস্যা হবে দেখতে। সূর্যমুখী উদ্ভিদটি কি ধরনের উদ্ভিদ? সেটা হচ্ছে আলোক প্রেমী উদ্ভিদ। এখানে আলোক প্রেমী অপশনটা পড়েনি, এখানে উত্তর হবে আলোক প্রেমী উদ্ভিদ। ঠিক আছে, এটা দুটো আলোক নিরপেক্ষ পড়ে গেছে, এটা উত্তর হবে আলোক প্রেমী উদ্ভিদ। টমেটো কি গোত্রীয় উদ্ভিদ? সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ। অপশন সি হচ্ছে আলোক নিরপেক্ষ উদ্ভিদ হচ্ছে টমেটো। বছরের বেশিরভাগ সময় যেখানে বরফপাত হয় অর্থাৎ অত্যাধিক শৈত্যতাযুক্ত অঞ্চলের উদ্ভিদ যে নামে পরিচিত তাকে কি বলে? কি উদ্ভিদ বলে? এটাকে বলা হচ্ছে হেকিস্টোথার্ম। অপশন সি হচ্ছে হেকিস্টোথার্ম। 17, সৌরালোক ব্যাপ্ত অনুযায়ী উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। কুমারী যে উদ্ভিদটা, ঘৃতকুমারী কি ধরনের উদ্ভিদ? খরা প্রতিরোধকারী উদ্ভিদ। অপশন সি হচ্ছে খরা প্রতিরোধকারী উদ্ভিদ। হাইড্রিলা একটি কি ধরনের উদ্ভিদ? এটা হচ্ছে নিমজ্জিত অথচ ভাসমান উদ্ভিদ। অপশন সি নিমজ্জিত অথচ ভাসমান উদ্ভিদ। একটি উভচর উদ্ভিদের উদাহরণ কি? উভচর উদ্ভিদের উদাহরণ হচ্ছে ধান গাছ। অপশন এ হচ্ছে ধান গাছ। সুন্দরবনের উদ্ভিদ প্রজাতি কি নামে পরিচিত? সুন্দরবনের উদ্ভিদ প্রজাতি পরিচিত হচ্ছে হ্যালোফাইট নামে। অপশন এ হচ্ছে হ্যালোফাইট। জরায়ু যঙ্কুরোদ্গম দেখা যায় কোন উদ্ভিদে? জরায়ু যঙ্কুরোদ্গম দেখা যায় এখানে হচ্ছে সুন্দরী। অপশন ডি সুন্দরী, গড়ান, গেওয়া এগুলোতে জরায়ু যঙ্কুরোদ্গম দেখা যায়। আকন্দ কোন অঞ্চলের উদ্ভিদ? আকন্দ হচ্ছে মরু অঞ্চলের উদ্ভিদ। অপশন বি হচ্ছে মরু অঞ্চলের উদ্ভিদ। মূলহীন একটি জলজ উদ্ভিদের উদাহরণ কি? সেটা হচ্ছে ঝাঁঝি। অপশন এ উত্তর।
25 নম্বর, অম্ল মৃত্তিকায় বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদকে কি বলে? অপশন এ অক্সিলোফাইট। বালু আর কাঁকুড়ে মাটি, বালু আর কাঁকুড়ে মাটিতে যে উদ্ভিদ জন্মায় তাদের কি বলা হয়? তাদের বলা হয়েছে স্যামোফাইট। অপশন বি স্যামোফাইট। আর পাথরের ফাটলে যে উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয়েছে, অপশন সি উত্তর হবে চেসমোফাইট। 28 নম্বর, সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় কোনটির পরিমাণ কম? কোনটির পরিমাণ কম? সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় অক্সিজেনের পরিমাণ কম। অর্কিড। অর্কিড একটি কি ধরনের উদ্ভিদ? অর্কিড হচ্ছে পরগাছা বা এপিফাইট। অপশন সি। হেলিওট্রপিক যে ক্রিয়া উদ্ভিদের কোন কার্যকে প্রভাবিত করে? এটা হচ্ছে উদ্ভিদের চলন কার্যকে প্রভাবিত করে। অপশন বি উত্তর হবে। নেক্সট, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের জল ধরে রাখার ক্ষমতা বেশি কারণ এদের কোষে এক ধরনের পিচ্ছিলকারক পদার্থ আছে, যার নাম কি? যার নাম হচ্ছে মিউসিলেস। অপশন সি উত্তর হবে, যার নাম হচ্ছে মিউসিলেস। এই মিউসিলেস থাকে, এই জন্য এদের কোষে জল ধারণ ক্ষমতা বেশি, জল ধরে রাখার ক্ষমতা বেশি। পোষ্যদন বা বাষ্পীভবনের হার বেশি, তাদের বেশি, সেটা হচ্ছে হাইড্রোফাইট। জলে জন্মায় যেসব উদ্ভিদ, হাইড্রোফাইট। দিনের বেলা পত্ররন্ধ্র বন্ধ রাখে হচ্ছে জেরোফাইট। ঠিক আছে, জেরোফাইটরা বন্ধ রাখে যাতে তাদের শরীরে জলটা ঠিকঠাক থাকে, জলটা বেরিয়ে না যায়। জেরোফাইট বা মরু উদ্ভিদে পাতার সংখ্যা সেটা হচ্ছে কম হয়। মরু উদ্ভিদে পাতাটা কাটায় বেশি রূপান্তরিত হয়, এই জন্য পাতার সংখ্যা হচ্ছে কম। শ্বাসমূলগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়। শ্বাসমূল যে সুন্দরী, গড়ান, গেওয়া এই জাতীয় উদ্ভিদে যে শ্বাসমূল আছে জলের মধ্যে হয়, জলজ পরিবেশে শ্বাস নিতে পারে না বলে মাটি থেকে ওপরের দিকে আসে, তাহলে শ্বাসমূলগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয় হচ্ছে অভিকর্ষের বিপরীত দিকে। উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে ভালো হয় যে আলোর প্রভাবে। সবচেয়ে ভালো হয় কোন আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি হয়? লাল আলোর প্রভাবে। অপশন বি লাল হবে। বেশিরভাগ জলজ উদ্ভিদ হচ্ছে বহুবর্ষজীবী। জলজ উদ্ভিদ যে বেশিরভাগ হয় বহুবর্ষজীবী, অর্থাৎ অনেক বছর বাঁচে। প্রবল বায়ুপ্রবাহের গতি পথে উদ্ভিদের পাতা হয়। প্রবল বায়ুপ্রবাহ যেদিকে হয় সেখানে উদ্ভিদের পাতা অবশ্যই ছোট হয়, কারণ যদি বড় বড় পাতা হয় তাহলে সে গাছটা হচ্ছে টিকে থাকতে পারবে না, গাছটা হচ্ছে পড়ে যাবে। যেখানে অধঃক্ষেপণের পরিমাণ বেশি সেখানে কোন প্রকার বনভূমির সৃষ্টি হয়েছে? সেটা হচ্ছে উত্তর কোনটা হবে? উত্তর হবে চিরহরিত। যেখানে বৃষ্টিপাত বেশি সেখানের বনভূমি হচ্ছে চিরহরিত প্রকৃতির। দীর্ঘ আলোক পর্বযুক্ত উদ্ভিদের বৃদ্ধির জন্য ন্যূনতম কতক্ষণ আলোর প্রয়োজন হয়? সেটা হচ্ছে 12 ঘন্টা। ঠিক আছে, অপশন সি উত্তর হবে হচ্ছে 12 ঘন্টা। আলোক বিদ্বেষী উদ্ভিদের পর্বমধ্যগুলি কেমন হয়? এগুলো হচ্ছে দীর্ঘ হয়। যেসব উদ্ভিদ আলোক বিদ্বেষী তাদের পর্বমধ্য হচ্ছে দীর্ঘ হয়। মৃত্তিকাস্থিত জল উদ্ভিদের কোন অংশ দ্বারা পরিবাহিত হয়? মাটির মধ্যে যে জল আছে সেটা উদ্ভিদের কোন অংশ দ্বারা পরিবাহিত হয়? সেটা হচ্ছে জাইলেম দ্বারা। ঠিক আছে, অপশন সি উত্তর হবে, জাইলেম দ্বারা পরিবাহিত হয়। ফ্লোয়েম দ্বারা হচ্ছে খাদ্য পরিবাহিত হয়, আর জল পরিবাহিত হচ্ছে জাইলেম দ্বারা। ফাঙ্গি কোন প্রকার উদ্ভিদের উদাহরণ? ফাঙ্গি হচ্ছে হাইগ্রোফাইট। ঠিক আছে, হাইগ্রোফাইট হচ্ছে অপশন বি উত্তর হবে, ফাঙ্গি হচ্ছে হাইগ্রোফাইট। পান্থপাদম যে উদ্ভিদ, এটা কোন ধরনের উদ্ভিদ? পান্থপাদম এটা হচ্ছে মরু অঞ্চলে দেখা যায়, এটা হচ্ছে মরু উদ্ভিদ। 45 প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলির মধ্যে নিচের কোন উপাদান অরণ্য সৃষ্টিতে বেশি গুরুত্বপূর্ণ? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পরিবেশের উপাদান হচ্ছে উষ্ণতা আর হচ্ছে বৃষ্টিপাত। নিচের কোনটি নরম কাঠের অরণ্য? নরম কাঠের অরণ্য কোনটা? সেটা হচ্ছে সরলবর্গীয় অরণ্য। ঠিক আছে, সরলবর্গীয় উদ্ভিদগুলো হচ্ছে নরম প্রকৃতির হয়, নরম কাঠ হয়। নিচের বনভূমিগুলির মধ্যে কোন বৈশিষ্ট্যটি ঠিক নয়? নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি হচ্ছে ঠিক নয়? নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে উদ্ভিদ বৈচিত্র্য সবচেয়ে বেশি। সরলবর্গীয় অরণ্যে এক এক এলাকায় এক এক প্রজাতির সমাবেশ দেখা যায়। ভূমধ্যসাগরীয় অরণ্যের সুগন্ধি লতা গুল্ম বিশিষ্ট উদ্ভিদ ম্যাকুই চ্যাপারেল ইত্যাদি নামে পরিচিত।
নিরক্ষীয় চির সবুজ অরণ্যে শক্ত কাঠের বড় বড় বৃক্ষ থাকায় এই অঞ্চলে কাষ্ঠশিল্পে উন্নত। তাহলে এটা হচ্ছে বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটা ঠিক নয়? ঠিক নয় হচ্ছে এইটা, নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে শক্ত কাঠের বড় বড় বৃক্ষ থাকায় এই অঞ্চল কাষ্ঠশিল্পে উন্নত, এটা ঠিক নয়। নিচের যে উদ্ভিদটি বিসদৃশ অর্থাৎ আলাদা, কোন উদ্ভিদটা এখানে আলাদা? রবার, আবলুস, রোজউড আর চ্যাপারেল। এখানে আলাদা হচ্ছে অপশন ডি হচ্ছে চ্যাপারেল। কুই ব্র্যাকো কোন বনভূমির উদ্ভিদ? কুই ব্র্যাকো, এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ চিরসবুজ পর্ণমোচী অরণ্য। এটা উষ্ণ হবে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। উষ্ণ নাতিশীতোষ্ণ ও চিরসবুজ পর্ণমোচী অরণ্য হচ্ছে কুই ব্রাকো। কোন গাছের আঠা থেকে ধুনো পাওয়া যায়? এটা হচ্ছে শাল গাছের আঠা, এটা জানো তোমরা সবাই। স্তম্ভ দেওয়া আছে, একটা স্তম্ভ মেলাতে হবে। বাবাসু, বাবাসু কি জিনিস? বাবাসু হচ্ছে কৃত্রিম মাখন। বালসা, বালসা হচ্ছে শব্দ নিরোধক। জাপটি কি? জাপটি হচ্ছে চুইনগাম। আর টাগুয়া নাট হচ্ছে একটা প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করা হয়। তাহলে এখানে উত্তর হবে কোনটা? এখানে উত্তর হবে হচ্ছে ডি হবে উত্তর। নেক্সট 52 নম্বর প্রশ্ন দেখো, কোন প্রজাতির উদ্ভিদের অভিযোজনে শ্বাসমূল দেখা যায়? এটা অনেকবার বললাম আমি, হ্যালোফাইট জাতীয় যে উদ্ভিদ, হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ, সুন্দরী গড়ান, এগুলোতে শ্বাসমূল দেখা যায়। নেক্সট 53, জেরোফাইট ও হাইগ্রোফাইটের মধ্যবর্তী যে উদ্ভিদ গোষ্ঠী তাদের কি বলে? তাদের বলা হয়েছে মেসোফাইট। পূর্ণ সূর্যালোকে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদ কি নামে পরিচিত? সেটা হচ্ছে আলোকপ্রেমী। ঠিক আছে, উদাহরণ হচ্ছে সূর্যমুখী। উষ্ণতার নিরিখে নাতিশীতোষ্ণ অঞ্চলের উদ্ভিদ, নাতিশীতোষ্ণ অঞ্চলের উদ্ভিদ কি নামে পরিচিত? সেটা হচ্ছে মেসোথার্ম। খেয়াল রাখবে, নাতিশীতোষ্ণ অঞ্চলে যে উদ্ভিদ এটা হচ্ছে মেসোথার্ম, আর তুন্দ্রা অঞ্চলে উদ্ভিদ অর্থাৎ ঠান্ডা যে উদ্ভিদ জন্মায় সেটা হচ্ছে হেকিস্টোথার্ম। ঠিক আছে। উষ্ণতার নিরিখে নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে উদ্ভিদ গোষ্ঠী পরিচিত কি নামে? নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলের উদ্ভিদ পরিচিত হচ্ছে মেগাথার্ম নামে। ঠিক আছে, মেগাথার্ম নামে পরিচিত। অপশন এ উত্তর হবে মেগাথার্ম। উষ্ণতার নিরিখে উপক্রান্তীয় অঞ্চলের শীতল জলবায়ুযুক্ত পার্বত্য অঞ্চলে কোন প্রজাতির উদ্ভিদ জন্মায়? সেটা হচ্ছে উত্তর হবে এখানে হচ্ছে শীতল জলবায়ুযুক্ত পার্বত্য অঞ্চলে জন্মায় হচ্ছে মাইক্রোথার্ম উত্তর হবে এখানে। যে সময় ধরে উদ্ভিদ দিবালোকে উন্মুক্ত থাকে এবং নানা ছন্দময় সাড়া দেয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফটোপিরিওডিজম। ফটোপিরিওডিজম, অপশন বি উত্তর হবে। দৈনিক উত্তাপের ছন্দময় পার্থক্য, উত্তাপ মানে হচ্ছে থার্মো, খেয়াল রাখবে, থার্মো পিরিওডিজম। আর এখানে কি হলো? এটা হচ্ছে দিবালোকে উন্মুক্ত থাকে, দিনের বেলা উন্মুক্ত থাকে এবং নানা ছন্দময় সাড়া দেয়, সেটা হচ্ছে ফটোটপিক যে ক্রিয়াটা, ফটোপিরিওডিজম। মনে রাখবে, ফটোটপিক ক্রিয়া উদ্ভিদের, এটা হচ্ছে সেই সূত্র ধরে ফটোপিরিওডিজম। আর এটা তাপমাত্রার যে পার্থক্য উদ্ভিদ সাড়া দেয় সেটা হচ্ছে থার্মোপিরিওডিজম। নেক্সট 60 নম্বর, যেসব উদ্ভিদ প্রজাতি সম্পূর্ণ সূর্যালোকে জন্মায় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়, সম্পূর্ণ সূর্যালোকে জন্মায় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটা বলে ফ্যাকাল্টেটিভ সিওফাইট। ঠিক আছে, ফ্যাকাল্টেটিভ সিওফাইট, অপশন বি উত্তর হবে। নেক্সট 61 নম্বর, যেসব উদ্ভিদ প্রজাতি স্বল্প আলোকে জন্মায় কিন্তু পর্যাপ্ত আলোতে বৃদ্ধিপ্রাপ্ত হয়। জন্মায় হচ্ছে স্বল্প আলোতে কিন্তু পর্যাপ্ত আলোতে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাদের কি বলা হয়? তাদের বলা হয় ফ্যাকাল্টেটিভ হেলিওফাইট। ঠিক আছে, ফ্যাকাল্টেটিভ হেলিওফাইট, এটা হচ্ছে অপশন বি উত্তর হবে। 62 নম্বর, 12 থেকে 14 ঘন্টা দিনের আলোয় বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদকে কি বলে? সেটা হচ্ছে লং ডে প্লান্ট। অপশন বি উত্তর হবে লং ডে প্লান্ট। 12 ঘন্টার কম আলোয় যে সমস্ত উদ্ভিদে ফুল ফোটে তাদের কি বলা হয়? সেটা বলা হয়েছে ক্ষুদ্র দিবাভাগের উদ্ভিদ, তাদের বলা হয়েছে ক্ষুদ্র দিবাভাগের উদ্ভিদ। যে সমস্ত উদ্ভিদের ফুল ফোটা ও বৃদ্ধির জন্য আলোক পর্বের কোনো ভূমিকা নেই তাদের যে উদ্ভিদ বলে, তাদের কোন ধরনের উদ্ভিদ বলে? আলোক পর্ব উদাসীন বা নিরপেক্ষ উদ্ভিদ। অপশন এ উত্তর হবে আলোক পর্ব উদাসীন বা নিরপেক্ষ উদ্ভিদ।
একটি উদ্ভিদের ফুল ফোটা ও বৃদ্ধির জন্য ন্যূনতম দিবালোকের প্রয়োজন তাকে কি বলে? ফুল ফোটা বৃদ্ধির জন্য যে ন্যূনতম যে দিনের আলো প্রয়োজন, দিবালোকের প্রয়োজন, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয়েছে সংকট পর্ব। অপশন সি হচ্ছে উত্তর হবে সংকট পর্ব। ৬৬ নম্বর, যে সমস্ত উদ্ভিদ জল এবং স্থল উভয় পরিবেশে খাপ খাইয়ে বেড়ে ওঠে তাদের কি বলা হয়? তাদের অবশ্যই বলা হয় উভচর বা অ্যাম্ফিবিয়াস। জল আর স্থল উভয় পরিবেশে যেসব উদ্ভিদ খাপ খাওয়াতে পারে। ৬৭, যে চারিদিকে লবণাক্ত পরিবেশের মাঝে যে সামান্য লবণমুক্ত পরিবেশ রয়েছে সেখানে যে উদ্ভিদ জন্মায় তাদের কি বলা হয়? তাদের কি বলা হয়? এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে হচ্ছে সিউডো হ্যালোফাইট। অপশন এ উত্তর হবে সিউডো হ্যালোফাইট। নেক্সট ৬৮ নম্বর, মৃত্তিকা ও জলবায়ু ভেদে মানুষের হস্তক্ষেপ ছাড়াই যে উদ্ভিদ জন্মায় তাদের কি বলা হয়? মানুষের হস্তক্ষেপ ছাড়াই মৃত্তিকা জলবায়ু ভেদে যে উদ্ভিদ জন্মায় তাকে বলা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। ৬৯, উদ্ভিদের চলনের ওপর আলোর প্রভাবকে কি বলা হয়? উদ্ভিদের চলনের উপর আলোর যে প্রভাব আছে তাকে বলা হয় হ্যালিওট্রপিক ক্রিয়া। অপশন এ হচ্ছে উত্তর হবে হ্যালিওট্রপিক ক্রিয়া। যে সমস্ত হ্যালোফাইট 0.5% থেকে 1% লবণতায় জন্মায় তাদের কি বলা হয়? তাদের বলা হচ্ছে মেসো হ্যালোফাইট। অপশন এ উত্তর হবে হচ্ছে মেসো হ্যালোফাইট। যে সমস্ত লবণাম্ল উদ্ভিদ 5%-এর অধিক লবণতায় জন্মায় তাদের কি বলা হয়? 5%-এর অধিক লবণতায় জন্মায় যেসব উদ্ভিদ তাদের বলা হয়েছে মেসো ইউ হ্যালোফাইট। ঠিক আছে, অপশন সি মেসো ইউ হ্যালোফাইট। অপশন সি উত্তর হবে। যে সমস্ত লবণাম্ল উদ্ভিদ 1% থেকে 5% লবণতায় জন্মায় তাদের কি বলা হয়? এন ইউ হ্যালোফাইট। এটা হচ্ছে অপশন এ উত্তর হবে এন ইউ হ্যালোফাইট। অপশন এ উত্তর। নেক্সট 73 নম্বর প্রশ্ন, আলোর তীব্রতা বেশি হলে উদ্ভিদের বাষ্পমোচনের পরিমাণ কি হয়? আলো যত বেশি হবে তত বাষ্পমোচনের পরিমাণ বৃদ্ধি পাবে। অতিরিক্ত আর্দ্রতা সহ্যকারী উদ্ভিদ কি নামে পরিচিত? সেটা হচ্ছে হাইগ্রোফাইট। দক্ষিণ আমেরিকার অ্যামাজন অববাহিকায় নিরক্ষীয় চিরসবুজ বনভূমি কি নামে পরিচিত? সেটা হচ্ছে সেলভা নামে পরিচিত। প্রথিত মূল যুক্ত ভাসমান উদ্ভিদ হিসাবে পরিচিত পদ্মের বিজ্ঞানসম্মত নাম কি? পদ্মের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নিলাম্বিয়াম স্প্যাসিওসাম। নেক্সট 77, স্থলজ উদ্ভিদ বায়োমের সিংহভাগ যে শ্রেণীর উদ্ভিদ দখল করে আছে তাদের কি বলা হয়? স্থলজ উদ্ভিদ বায়োমের সিংহভাগ যে শ্রেণীর উদ্ভিদ দখল করে আছে তাকে বলা হচ্ছে মেসোফাইট। অপশন এ উত্তর হবে হচ্ছে মেসোফাইট। 78, বন্য রাবার কোন অরণ্যের একটি প্রধান উদ্ভিদ? বন্য রাবার হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের একটি প্রধান উদ্ভিদ। ভিক্টোরিয়া রেজিয়া তার বিজ্ঞানসম্মত নাম? ভিক্টোরিয়া রেজিয়া বিজ্ঞানসম্মত নাম হচ্ছে শালুকের। আয়রন উড কোন শ্রেণীর মেসোফাইট? আয়রন উড হচ্ছে চিরহরিৎ শ্রেণীর একটা হচ্ছে মেসোফাইট। ঝাঁঝি কোন ধরনের জলজ উদ্ভিদ? ঝাঁঝি হচ্ছে নিমজ্জিত ভাসমান হচ্ছে জলজ উদ্ভিদ। পাইনাস কোন জলবায়ু উদ্ভিদ? পাইনাস, এটা কোশ্চেনটা আগেও বলেছি, মরু জলবায়ুর উদ্ভিদ। ব্যাকটেরিয়া 120 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সর্বাধিক যে তাপমাত্রা সহ্য করতে পারে সেটা হচ্ছে 120 থেকে 130 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন উদ্ভিদে কলাগুলি স্পঞ্জের মতো? জলজ উদ্ভিদে যে কলা হয় সেই কলাগুলো অনেকটা স্পঞ্জের মতো হয়। দীর্ঘ শীত সহ্যকারী উদ্ভিদ কি নামে পরিচিত? এটাও আগে বলেছি, তুন্দ্রা অঞ্চলে যে উদ্ভিদ হেকিস্টোথাম। উত্তর হবে হচ্ছে হেকিস্টোথাম। যে উদ্ভিদের পাতা কাঁটায় পরিণত হয় এটা বলেছি আমি, জেরোফাইট জাতীয় যে মরু উদ্ভিদ, সে মরুভূমির উদ্ভিদ যে পাতাগুলি থাকে পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়। সুন্দরবনের উদ্ভিদ কি শ্রেণীর উদ্ভিদ? সুন্দরবনের উদ্ভিদ হচ্ছে ম্যানগ্রোভ শ্রেণীর উদ্ভিদ। অপশন এ হচ্ছে ম্যানগ্রোভ শ্রেণীর উদ্ভিদ। কোন উদ্ভিদ প্রজাতির প্রচ্ছদন ক্রিয়া সবচেয়ে বেশি? সেটা হচ্ছে মরু। ঠিক আছে, মরু যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদের প্রচ্ছদন ক্রিয়া হচ্ছে সবচেয়ে বেশি। জলজ উদ্ভিদগুলি কি শ্রেণীর উদ্ভিদ? জলজ উদ্ভিদ হচ্ছে একবর্ষজীবী। ঠিক আছে, জলজ উদ্ভিদগুলি হচ্ছে একবর্ষজীবী।
নিমজ্জিত জলজ উদ্ভিদের কাণ্ড দীর্ঘ স্পঞ্জের মতো হয় যেসব উদ্ভিদের, কোন উদ্ভিদের হয়? এটা হচ্ছে হাইড্রিলা। হাইড্রিলার যে উদ্ভিদটা আছে স্পঞ্জের মতো কাণ্ড হয়। নেক্সট, বীজের যে অংশের মধ্যে খাদ্য সঞ্চিত থাকে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে বীজপত্র। ঠিক আছে, এই ছিল তোমাদের জন্য ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তোমরা ক্লাসটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও কমেন্টের মাধ্যমে আরও জানিও। ঠিক আছে, আজ এই পর্যন্তই, ক্লাসটা শেষ করছি। সবাইকে ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।